মুখার্জি পশ্চিম বর্ধমানে জামুরিয়া সুসর গ্রামে বসবাস করি, আসানসোলের পাশে। যার সাথে যেতে একটা লড়বো, আপনারা যতজন কবি গান শুনছেন কেউ আমার প্রধান শত্রু নন। আমার একজনই প্রধান শত্রু, তার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা গঙ্গাজল ঘাটি থানা আনন্দপুর গ্রাম। ঠিক ঠিক সুদৃষ্ট দেখুন ভূপার বেটা তখন ধুতি করে রেডি হয়ে গিয়েছে। হ্যাঁ আসরে এলে বলতে আর বেশি দেরি নেই, তাহলে কি পালাটি করব গো? বলুন কি পালাটি করব? ধর্ম বলো ধর্ম বলো ধর্ম ধর্ম হ্যাঁ নতুন কিছু আছে, হয় নতুন কিছু আছে, ওটা করুন। তাহলে এই দক্ষ যজ্ঞ হচ্ছে নাকি? মা শিলাবতীর মেলা এসছে, ওইটাই হোক নাকি গো? আজ শিখ ভার্সেস সত্যি, তাহলে এইটা ধরবো তো? তাহলে দেখুন এখনই ঝামেলাটা মিটাইলেন কেন? একবার ধরে ফেললে আর কিছু করার না। একদিকে শিব, একদিকে দুর্গা, একদিকে কার্তিকে শিব, একদিকে দুর্গা নাকি গো? একদিকে শিব, একদিকে শিবানী, একদিকে ভবতারণ, একদিকে ভবতারিণী, একদিকে বিপদতারণ, একদিকে বিপদতারিণী, একদিকে দুর্গত নাশ, একদিকে দুর্গতি নাশিনী, একদিকে ভোলা, একদিকে ভোলি নাকি? তাহলে শিব দুর্গার লড়াই, তাহলে আমি কোন দিকে দাঁড়াবো বলুন? শিবের দিকে না দুর্গার দিকে বলুন? কোন দিকে দাঁড়াবো গো? শিব হয়ে যান বাবাজি, বলুন শিবের দিকে। আমি জানি তো এদের দিকে দু একটা মাল বলছো, দুটো ভোটের আশা যদি করতে যাই তাহলে আমার লোকসভায় চান্স হবে নাকি ভাই? সরকার না, তাহলে আমি শিব ঠাকুর দাঁড়ান। পালাটা ধরার আগে আমাদেরকে এগুলো জিজ্ঞেস করে নিতে হয়, কারণ কবি গানের পালাটি ধরলে আমাদের বেড়ে যায় জ্বালা। নতুন করে আর বলার কিছু নাই, আপনারা জানেন কবি গান এখানে অনেকদিন থেকে হয়ে আসছে। আজ আমি শিব ঠাকুর, আজ আপনারা কেউ প্রধান শত্রু নন। আজ কার্তিকের মায়ের যার হচ্ছে 10টা হাত, তাকে আমি দুটো হাত করে ছেড়ে দেব। ঠিক ঠিক দুটো হাত করে ছেড়ে দেবো আমি। দেবের আদিদেব মহাদেব, কৈলাসপতি দেবাদিদেব মহাদেব। এই শিব দুর্গার লড়াই, প্রথমে আমার পরিচয়টি জানাই নাকি বলেন? আমার নাম দেবাদিদেব, আমার নাম হয়তো অনেকেই আছে, অনেক নাম আছে। আশুতোষ, ভোলা, বাঘাম্বর, দিগাম্বর নাকি গো? মহাদেব, দেবের আদিদেব মহাদেব। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কৈলাসে, থাকি গোটা পৃথিবীতে। বাড়ি হচ্ছে কৈলাসে। আগে সিংহটা আসছে নাকি রে? দুর্গা সিংহটা আসছে এখানে বস। আই জামুন গানের পাল্লাই পড়েছিস না, ছাঁচা চল মড় কোচাই করে দেবো। ঠিক ঠিক এই দেখুন, এইটি হচ্ছে আমাদের দুর্গা। ইয়া 10টা হাত নাকি গো? মানে হ্যান্ডিক্যাপ মাল। বাপের কালে এক ফোঁটা পোলিও খাই নাই। দেখবেন প্রথমে একটা প্রশ্ন দিয়ে যাবো, আপনারা চেঁচিয়ে ধরবেন তো। আমি মহাদেব, ই দুর্গা। আমার পরিচয়টা প্রথমে না বলাই ভালো, যে একে নিয়ে আমি প্রশ্ন করে যাই যে তোমার নাম যে দুর্গা, তোমাকে যে বলা হয় দশভুজা, তোমার যে 10টা হাত, আপনারা চেঁচিয়ে ধরবেন তো যে তোমাকে যদি বলা হয় দুর্গা, তাহলে তোমার ব্লাউজটা কোন টেলারে বানাইছিল? ঠিক একটা টেলারের নাম আছে, তোর 10টা হাত কোন টেলারে বানাইলে জানাবে। আমার নাম দেবাদিদেব মহাদেব, আমি থাকি গোটা পৃথিবীতে। বাড়ি আমার কৈলাসে। বাইরে তবু 2 কানে আছে আমার ভিতরে রকম। তাহলে 2 কানে আছে আমার ওগো ভুতুরা রকম। ওগো দিন আনতে জপি মালায় আখি ঢুলু ঢুল, কৈলাসের পারাপান্তে অক্ষয় বটে মূলে। ওগো আমি ধ্যানে করছি মাগো জানাই কথা বলি।
তবে এর সাথে কোন দিনে হইল লড়াই না বললে আপনারা জানবেন নাই। দুর্গার সাথে কোন দিনে শিবের লড়াই দিয়ে হইল ওই আমার মামা সিরা বলে জানাই ভালো। একদিনে কৈলাসেতে ধ্যান করতে যাই, একদিনে কৈলাসেতে ধ্যান করতে যাই, ধন কার্তিকের মা ঘর ভিতরে থাকতে পারে না। কোথায় ধ্যান করি গো? কৈলাসে। কোথায়? অক্ষয় বটের মূলে। অক্ষয় বটের মূলটা কেমন? যে বট গাছের ডগাটা হচ্ছে অপরে, যে বট গাছের ডগা হচ্ছে অপরে আর গোড়াটা হচ্ছে চারিদিকে। তাহলে সেইখানে আমি ধ্যান করি ভাইয়ের, কোনদিন 2 ঘন্টা, কোনদিন 3 ঘন্টা, একদিন 4 ঘন্টা ধ্যান করছি। আর কার্তিকের মা দুর্গা থাকতে পারে নাই। কি করেছে? একটা হলুদ বর্ণের সাপের মূর্তি ধরে আমার কাছে ধিত্যাং ধিত্যাং করে নাচতে গেছে। যেই মাত্র ধিত্যাং ধিত্যাং করে নাচতে গিয়েছে, ভাবছে নেচে আমি ধ্যানটা ভাঙাবো, কোনো মতে ধ্যানটা ভাঙাতে পারে নাই। আর যেই মাত্র নেচে ধ্যানটা ভাঙাতে পারে নাই, তখন গাটা ঘাসড় মারতে গিয়েছে, বুঝলেন? এইরকম। আর যেই মাত্র গায়ে ঘাসড় মারতে গিয়েছে, শালা আমারও মনে একটা রাগ হয়ে গেল যে কৈলাসে এমন কাক এত বড় পাওয়ার আছে যে মহাদেবের গায়ে ঘাসড় মারে। যেই মাত্র একটু চোখটা খুলেছে, তখন দেখছি এটা আমার ঘরের খেপিটিয়া, আমার ঘরের খেপিটা। এইখানে প্রশ্ন, তুমি দুর্গা, আমার পরিবার, তোমার পরিবার, তোমার পরিবার গুলো বলবে, আগে আমার পরিবার গুলো বলে ভাই আমি আছি, নন্দী আছে, ভিড়িঙ্গি আছে, বেতাল আছে, কুষ্মাণ্ড আছে, আর আমার কাজলে ইড়িয়া গরুকে তো দেখছেন, আমার ইড়িয়া গরু আছে নাকি গো? এই নিয়ে আমার সংসার। তবে আমি যে ধ্যান করছি, তুমি অ টাইমে আমার ধ্যান ভাঙাতে এলে কেন? আমি কি তোমাকে ঘরে কোনো অভাব রেখে এসেছিলাম যে তুমি আমার ধ্যান ভাঙাতে এলে? কেন এলে তুমি আমাকে জানাবে, জানাবে। হ্যাঁ গো, আমি বলবো না, আপনারা চিন্তা করুন। যেই মাত্র কেউ যদি এই হুড়ুয়ার কোন ভদ্রলোক যদি বাঁকুড়ায় চাকরি করে, ধরুন সকাল 6টায় যান, 5টায় ছুটি হয়ে যায়, আবার 8টা 9টায় বাড়ি ফিরে আসে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ধরে চাকরি করছেন, কোনোদিন ঘরের বউ অফিসে যায় নাই। আর হঠাৎ একদিন করে আপনিও ডিউটি গেলেন 6টায়, আর আপনার অফিসে যদি বেলা 10টায় আপনার বউ অফিসের দুয়ার গোড়াটায় হাজির হয়ে যায়, আপনার মনটা কেমন করে উঠবে বলুন তো? শালা তাইলে কি ঘরে কোনো বিপদ হলো নাকি রে? আমার বউটা কোনোদিন আসে না, আজ চলে এসছে। আমারও বুকটা সেদিন ধড়াস করে উঠেছিল যে আমি প্রতিদিন কৈলাসে ধ্যান করি, কোনোদিন আমার ঘরের কার্তিকের মা আসে না, আজ কেন এলো? আমার প্রশ্ন, তুমি ধ্যান ভাঙাইতে কেন এলে বলো? তোমার তো কোনো অভাব রাখিনি। কি বলছেন? এই মাঘ মাসের দিনে ঠান্ডা কি জিনিস আজ অব্দি কার্তিকের মা জানে না দুর্গা। এই মহাদেব এত সুন্দর রেখেছে এয়ার কন্ডিশনে নাকি ভাই, ঠান্ডা কি জিনিস জানে না আজ অব্দি। ইয়ার রান্নাঘরটা এত কাঠ পাইলে লোড করেছে, 12 বছর ধরে পুরাইলেও শেষ করতে পারবেন না। তাইলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মহাদেব আবার এত কাঠ পাইলে পেলে কোথায়? হ্যাঁ গো, মহাদেব থাকে কোথায়? কোথায় থাকে গো বাবাজি? শ্মশানে। গানটা শুনেন নাই? শ্মশানে মোশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখে। শ্মশান থেকে ছাই ভস্য মেখে ওই মেনকার ঘরে বিয়া করতে গেছিল বলে একজন নারদ মুনি বলছে, দিদিমা মেনকাকে, দিদিমা ও তোরে আসছে জামাই দিগম্বর, মুড়ি তোর গাঁজার জোগাড় কর, আসছে জামাই দিগম্বর, মুড়ি তোর গাঁজার জোগাড় কর, আসছে জামাই দিগম্বর, মুড়ি তোর গাঁজার জোগাড় কর, আসছে জামাই দিগম্বর, মুড়ি তোর গাঁজার জোগাড় কর। তাহলে গাঁজা মেরে শ্মশানে পড়ে থাকি। আমার নাম হচ্ছে আশুতোষ, অল্পতে সন্তুষ্ট, অল্পতে সন্তুষ্ট। হ্যাঁ গো, আপনাদের এখানে শ্মশান কোথায় আছে? শিলাবতীর কাছে শ্মশান পেছনটায় নিশ্চয়ই আছে তো? পেছনে। আচ্ছা বলুন তো, শ্মশানে থাকে মহাদেব, ছাই ভস্য গায়ে মাঝে। হ্যাঁ গো, শ্মশানে কি এক রকমের মাল পুড়ে?
এক রকমের পরিমা, হ্যাঁ, কেউ টাউন থেকে আসছে, কেউ পাড়া গ্রাম থেকে আসছে, কেউ করোনার পেশেন্ট আসছে, কেউ জ্বরে ফুটছে, কেউ টাইফয়েডে ফুটছে, কেউ জন্ডিসে ফুটছে, কেউ মদ মেরে ফুটছে। তাহলে এক রকমের মাল আসে না? বলুন শ্মশানে যদি কেউ দাহ করতে নিয়ে যান, শিলাবতী শ্মশানে আসেন, ধরুন 1 কুইন্টাল কাঠ নিয়ে গেলেন, 1 কুইন্টাল কাঠ নিয়ে গেলেন, 50 কেজি কাটে ভাই কিংবা 60 কেজি কাটে, দেহটা পুরানো হয়ে গেল। হ্যাঁ গো, আরো যদি 40 কেজি কাঠ বাঁচে, আপনারা বাড়ি নিয়ে আসবেন না শ্মশানে ফেলে দেবেন? বলুন তো কি করবেন? শ্মশানে ফেলে দিবেন? কি বলবেন তো মোরা ছুঁয়ে গেলে আবার ঘরকে নিয়ে যাবো না, হ্যাঁ মোরা ছুঁয়ে গেলে আবার ঘরকে নিয়ে যাবো। আর যেই মাত্র শ্মশানে ফেলে দিল, আমি মহাদেব বুঝি বস্তা নিয়ে রেডি, কার্তিকার মায়ের রান্না ঘরটা লোড করে দিলাম। আচ্ছা, যে খেপি কাঠ কুড়ো দিয়ে যাবার দরকার নাই, একটা শ্মশান থেকে গরম গরম মাল এনেছি, কত পুরোবি পুরো। হ্যাঁ, তাহলে অভাব রাখি নাই, কাঠ পাইলার কি কাঁথা কম্বলের অভাব রাখি নাই। যেগুলো ফ্ল্যাট থেকে পড়তে আসছে, টাউনশিপ থেকে পড়তে আসছে, যেগুলো বাঁকুড়া টাউনশিপ থেকে আসছে, ধরুন কেউ হয়তো ছট করে গদির ওপরে মারা গেছে, দেখছি ওরে আমার বাবা মারা গেল, ওরে আমার বাবাকে গদির সমতেই পুরো গারে, ঠিক ঠিক ঠিক। অনেকে পুরোই দিয়ে পরে পুরোই নেব, যে কাঁথাটা নিব না চল, কাঁথা সমেত নিয়ে চল। নিয়ে যেই মাত্র গদি কাঁথা কম্বল নিয়ে শ্মশানে পুরোতে গেল, যেই মাত্র শ্মশানে পা দিল, আর ভদ্রলোকের দুটি হাতে ধরলাম আমি। না কি হলো শিব ঠাকুর আমার হাতে ধরছে? শুনো ভাই, তোমরা ডেড বডি থেকে পুরোচ্ছ পুরোগা, এই কাঁথা কম্বল গুলোকে পুরোইতে যাও না। আমাকে তখন বলে মহাদেব তুমি কাঁথা কম্বল গুলোকে নিয়ে কি করবে? আমি তখন বলে কি করবো বাবা, মাঘ মাসের দিনে আমাদের কার্তিকের মাকে ঢাকা দেবো। আজ অব্দি ঠান্ডা কি জিনিস আমি বুঝতে দিই না, শালা তলে 12টা পেড়ে দিয়ে আর উপরে 25টা ঢাকা দিন দি, যে কত ঘুমাবে ঘুমা। তাহলে আমার ঘরে কোনো অভাব আছে? হ্যাঁ গো, খালি কাঁথা কম্বল কাট করলে কি ভাই, শালা তেলের অভাব নাই, সাবানের অভাব নাই, কাপড়ের অভাব নাই, চোপড়ের অভাব নাই, খাবার অভাব নাই। এত সুন্দর সুন্দর আমি জিনিস করে দিয়েছি, তাহলে এত সুন্দর জিনিস থাকতে তুমি অটাইম আমার কৈলাসে ধ্যান ভাঙাতে এলে কেন? তুমি আমাকে জানাবে জানাবে আমাদের শিব দুর্গার লড়াই নাকি গো? শিব দুর্গার লড়াই দাঁড়ান আপনাদের এইখানে মনে একটা শিব মন্দির আছে তো নাকি? এখানে শিব মন্দির আছে। আচ্ছা বলুন তো, আমি দেবাদিতে মহাদেব, আমার পাওয়ার কত বড় জানেন? আমি লোকের দালান ঘরের ভিতরে উঠে যেতে পারে, আবার কারো 12 বিঘা জমিতে উঠে যেতে পারে। আমাকে কোনো শালা আটকাতে পারবে? হ্যাঁ গো, এত যে শ্রাবণ মাসের সোমবারে, শ্রাবণ মাসের সোমবারে ঘটি ঘটি আমার ক্যাপসুলটা জল ঢালছে, এত ঘি মাখাচ্ছে, এত দুধ ঢালছে, এত মধু দিচ্ছে। জগতে সুপারি করোনা ভাইরাস হলো, কিন্তু মহাদেব আজ অব্দি একটি কাছে নাই, আছে না। মহাদেবের আজ অব্দি সর্দি হয়েছে ভাই, একবারে মহাদেব করেছে করেছে, ছেলে এত জল ঢালছে, এবার ঘি মধু মাখাবার কায়দা কত ভাই? ঠিক ঠিক। কত সুন্দর স্বামী পেয়েছিস রে দুর্গা নাকি ভাই? আমার মনে হয় আমার শাশুড়ি 7 জন্ম ধরে আমার ক্যাপসুলটাতে জল ঢেলেছিল, বলি আজ আমার মতো জামাই পেয়েছে। না জীবনে বেদনা, জীবনে বেদনা, বেশি বড় বলবো না, ছোট করে ছেড়ে যায় নাকি গো? কার্তিকের মা দুর্গাকে যাবার আগে আপনাকে বলছি কাকা বাবু, আপনি বলুন তো শিব ঠাকুর দেখেছেন? মহাদেব দেখেছেন তো? আপনি তো ঘাটে লেড়ে দিলেন দেখেছি, আপনি ক্যালেন্ডারের শিব, লিঙ্গ শিব, মাটির শিব, এই শিবগুলো দেখেছেন, অরিজিনাল মালটা দেখেছেন? আজকে শিলাবতীতে দেখিলেন? আজকে তো আমি 2.5-3 ঘন্টা হলেও শিব, আমি কার্তিকের মা দুর্গা নাকি গো ভাই?
আমি আজকে শিক্ষা করব, তবে আমাদের লড়াইটা কেমন একটু বলি। কেমন লড়াইটা? না কান গোড়া থেকে জিল পিঠে যত দূর। শাস্ত্রী কি বললেন? শাস্ত্রে বলেন ওজা যুদ্ধ ঋষি সাধ্য প্রভাতে মেঘই অম্বরে দান পুস্ত কলস চৈব বহু কুরে লঘু ক্রিয়া। ওজা যুদ্ধ মানে কি গো? স্বামী স্ত্রীর লড়াই ওজা, আর অজ যুদ্ধ তাই। অজ মানে কি? না অজ মানে হচ্ছে পাঠা ছাগল। আপনারা পাড়ায় পাড়ায় দুটো পাঠা ছাগলে যখন লড়াই হয় একটা একটা দেখেছেন? যখন দুটো পাঠাতে লড়াই হয় কাকা বাবু দেখেছেন? দুধ থেকে দুটো পাঠাতে আমরা কি মনে করি গো? যে হয়তো এই পাঠা সিং গেল আর না হলে এই পাঠা সিং গেল, কিন্তু 5 মিনিট পরে গিয়ে দেখি একজন পাঠা আর একজন পাঠার ঠ্যাং গোড়াতে ঢুকে গেল। তাহলে সেই রকম আমাদের স্বামী স্ত্রীর লড়াই যতটা দেখাবার হয় ততটা লড়াই হয় না। তাহলে 10টা হাত তোমার কোন দিনেতে হয় না? ওগোই আমার গুরু গাই আমার কাছে বলো, এই গোপালের চোখ তুমি পেলে কোথায়? তোমার যদি জানা আছে জানাবে আমায়। এই বলে প্রথম আসর আমি যাবো ছেড়ে, ছোট ছোট করে যাবো আজকের আসরে। এই বলিয়া প্রথম আসর আমি ছেড়ে যাই, একবার দুর্গা এসে পরে যা বলবে বলো। একটা বিজ্ঞান দিকে আর আপনারা জানেন, কিছু মনে করবেন না মা, স্বামী স্ত্রী যদি কথাবার্তা না থাকে না তাহলে কারোরই ঘুম হবে না। কেন না? সুখের দুঃখের কথাটা কার কাছে বলবে জানো গো? আজকে 10 টাকা বেশি পেয়েছে ওভার টাইম করবে, এই কথাটা মা বাবাকে বলে না, বলে কাকে? না গিন্নিকে। কি কথা বলে না? মা বাবার কাছে বলে না যে আজকে ওভার টাইম করে 100 টাকা পেয়েছি, গিন্নিকে বলে। মা গিন্নিকে কি বলে? দেখো আজকে 100 টাকা পেয়েছি, রাখো দুর্গা পূজায় বালুচুরি শাড়ি দিবে। কেন না দিলেও বিপদ। মা স্ত্রীকে যদি না দেয় তাহলে বিপদ রাখার জায়গা নেই। কেন না? 100 টাকাটা যদি গিন্নিকে না দিয়ে বাবার হাতে তুলে দেয় না, তো কাল থেকে পাশে বসে ভাত দিয়ে দিবে। ভাতটি দিয়ে আর বলবে না, পাশে বসে বাতাসও করবে না, একবারও মুখে বলবেন না একটু আলু ভাজাটা খাও গো, একটু পটল ভাজাটা খাও গো। তোমার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, তো ওভার টাইম করুন না, একটু আলু ভাজা খাও, একটু শাক ভাজা খাও, একটু রুই মাছের মাথাটা খাও, না খাও তো আমার মাথা খাও। এইটা বলবেন। তাহলে গিন্নিকে মানতে বাধ্য, মেনে চলো প্রত্যেক দিন। গিন্নিকে মানে তাহলে ঝগড়াটা দেখছে যে কথাবার্তা হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, ঘুম হচ্ছে না, তাহলে দুজনা। আর পাড়া প্রতিবেশী মনে করে যে ছেলেটা তার মেয়েটাতে যে ঝগড়া করলো, আচার মনে হয় খাওয়া দাওয়া জুটবে। কিন্তু কেউ যদি রাত 9টার সময় গিয়ে দেখেন না, দেখবেন ফয়সালা হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। রাত 9টাতে আর কিছু নেই। মানেটা কি না? ছেলেটা টিভি সিরিয়াল দেখছে, ছেলেটা টিভি সিরিয়াল দেখছে আর গিন্নি এক কাপ চা করেছে। কথাবার্তাটা দেখবেন কত তাড়াতাড়ি হচ্ছে। গিন্নি উল্টো দিকে মুখটা করে বলছে এই যে চা করেছে, কেউ খাবে তো খা। ছেলেটা কিন্তু আর সুযোগ ছাড়বে না, বলছে হ্যাঁ দেখ দেখ দেখ। স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে এরকম বেশিক্ষণ টিকিয়ে না, বিশাল আকার ধারণ করে গুড় গুড় করে নাক করছে। কথাটা বর্ষণে হয় না, তাহলে মা আজকে স্বামী স্ত্রীর ঝগড়া, ও হলো বংশার বাবা, আমি হলাম কার্তিকের মা। ঝগড়া আপনারা লাগিয়ে দিয়েছেন, তবে আমার প্রথমটা খুব ভালো লেগেছিল। বুঝলেন, ভাবলাম আজ আমি দুর্গা সেজেছি, মানে আজ আমি দুঃখী, আজ আমি একটা ভালো মতো মরদ পাবো, এইটা আমি আশা করেছি। ঠিক ঠিক না দেখবেন মা, সকলে শিবের কাছে গিয়ে কামনা করেছিল তোমার মতন বরটি পাবে। আমিও ওই গ্রিন রুমটাতে বসে বসে মনে মনে ভাবছিলাম তাহলে আজ আমার মরদটি ভালো হবে, শিব ঠাকুর হবে। আবার আপনাদেরকে দেখাচ্ছি যে দেখছিস কাকে বলছিল, কাকা আপনাকে কাকা বলে ডাকছে, তাহলে আপনি উঠেই যাবেন না। কেন? আমি জানি আমার শ্বশুর শাশুড়ি কুড়ি আসুর শ্বশুর কেউ না, আপনাকে পেয়েছে আজ আমার কুড়ি শ্বশুর রূপে, আপনি কিন্তু উঠে যাবেন না। তাহলে কাকাকে বলছে আপনি শিব দেখেছেন, নাহলে আজকে দেখিলে
এবারে আপনি বলুন মালটাকে শিব ঠাকুর ফিটিং করেছে যে শিব হবে একটা সেই এরকম চেহারাটা হবে যেন খেতে পায় না সারা 10 দিন ধরে যে শিব ঠাকুর হবে তার পিঠটা মোটামুটি ধান ঝাড়া পাটাটি হতে হবে 92 ইঞ্চি বডিটি নাকি ছোট বাবা তাহলে 92 ইঞ্চি বডি হতে হবে আর পেটটা মোটামুটি 9 মাসের ডেলিভারিটির মতো হতে হবে তবেই তো শিব ঠাকুর ফিটিং করবে ঠিক ঠিক আর সালার পেটটাও না আর পিঠটাও না থাকবে কি করি আপনার কাকা সাজাই দিয়েছে ওকে শিব ঠাকুর তো সাজাইছে ওকে বোকা ও জ্ঞানী মানুষ ও জানে যে শিব ঠাকুর গাঁজা মারছে আর গাঁজা থেকে খেয়ে পরে বাঁচতে হলে যে 60 মাল মারে তাকে মনে করুন মাংস খেতে পারে না 60 মালে তাকে খাবে সেরকম গাঁজা খেলে তারও একটা দাওয়াই আছে নাকি ভাই ভাই তো সেটা কি বললেন তো বলুন ভয়ের কিছু না গাঁজা খেলে মনে করুন বাঁচতে হলে কি খেতে হয় এদের থেকে কত জনা বলছেন আপনার বন্ধু ভয় লাগছে তাহলে গাঁজা খেলে যদি দুধ খেতে হয় আমাদের ঘরে কতগুলি জিনিস কিছু আছে মা জানেন কার্তিকা বেটার ময়ূর মনসা বেটার ইঁদুর লক্ষ্মী বেটের পেঁচা সরস্বতী বেটের হাঁস আমার একটা সিংহ আর আমার মালটা একটা ভালো রকমের মাল পুষিয়ে রেখেছি কি মাল বলুন তো ষাঁড় বলবেন না এটা কবি গান খট্টা গান এগিয়ে করু আমি যদি বলি হ্যাঁ গনসার বাবা গাঁজা মেরেছে এ বাবা এক বালতি দে খরিশস্য দিবে তাহলে আপনি চিন্তা করে দেখুন ও বলে এগিয়ে করু নইলে তো পাওয়া যাবে না ওগো দুধ পেতে হলে বাবা গাভী মাতা তাহলে স্বামী আমার গাঁজা খাচ্ছে দুধ পাচ্ছে না ওগো স্বামী আমার গাঁজা খাচ্ছে দুধ পাচ্ছে না আর সেই কারণে চেহারাটা তার পাতলা হয়ে যায় কোথা থেকে গাঁজা মেরেছে কিন্তু আসলটা সব চলে গেছে পেটও নাই আর পেটও আর স্বামী স্ত্রী ঝগড়া করছে কি না আমাকে জানাচ্ছে হ্যাঁ আপনারাই বলুন যদি সব সময় ও বলতে থাকি কোথায় এখন কোথায় থাকে বলল শ্মশানে কেউ মারা গেলে এই যে কাঠ আনতে যায় কাঠা আনতে যায় কম্বল আনতে যায় গদিগুলো আনতে যায় কার্তিকের মাকে ঢাকা দিকে কি বলবো মা গোপাল গুনিয়ে কাপাস ফুটিয়ার ভাগ্য গুনিয়ে ইয়ার মতন মরদ যুক্ত ঠিক ঠিক আমি যে কত হতভাগা কপালে বিয়ে করেছি মা আসার বলার কিছু না কেন না আপনারাই বলুন আপনারা ঠিক করে বলুন যদি ওর এত দেশ পোশাকে থাকবে গো তাহলে আপনারা বিচার করে বলুন কেন কমরেতে বাঘে ছেলে দেখি বাঘে পাই পৃথিবীতে মাগো কি কাপড় ছিল না নারায়ণ ব্রহ্মা কার্তিক গণেশ বেটা কত কাপড় পেলিও বাবা ইন্দ্র বেটা রাজা আমার কত সুন্দর লাগে একবার বিশ্বকর্মা ঠাকুরের দিকে দেখা না যাই কত সুন্দর ধুতি একটা পরে গেছে ভাই সমস্ত দেবতারা কত কাপড় পেলিও সিল্কের কটনের কাপড় পরিলিও কত জোড়া ভালো ভালো কাপড় বেরিয়ে নিও কেন আমার এরিয়া ভারতের কপালে বাবা বাগে ছাল চুটিলিও ও তুই বলবি রে আমারে বলবি রে আমারে আমি কোথায় কাপড়গুলো পাই মা জানেন যদি বলে তাহলে তুমি কি পরে থাকো আমি কোথায় পাই বছরেতে 4 দিন বাপের বাড়ি আসি একবার দুর্গা পূজায় দেখে আসবেন আসরে পোকা শিখি বাবা কত কাপড় জনগণে করে আমায় দান 2-4টা নিয়ে যায় ওই 2-4টা নিয়ে গেলেই না আমার গোটা বছরটা কেটে যায় বুঝলেন আর ওর কাছ থেকে আমার কাপড়ের দরকার হয় না আমার কাপড়ও না কি বলবো গেলে পরে বলছি না কাপড় কোথা থেকে আসে কিভাবে আছে সব বলে দিব ওর বাবার কটন মিল যা যদি আমাকে কাপড়গুলো দেয় কেমন স্বামীর ঘর করছি আমি খুব হতভাগা মেয়ে মা আপনারা কেউ যাবেন না শিব মন্দিরে কেউ চাইবেন না যে এর মতন মরদ ভুল করেও চাইবেন না কায়দা করে বলছে না আমার কত হলুদ তেল মাখাচ্ছে কত কি মাখাচ্ছে ঘি মধু মাখাচ্ছে তোর গোষ্ঠী ষষ্ঠী পূজা করেছে ঠিক ঠিক
আপনারা সামনে বছর আর কেউ শিবরাত্রির দিনে ওই গঙ্গা জল আর ঘি মধুটা দিবেন নাই, দেখবেন ঘর ভিতরকে ডাকতে আসবে, চল চল একটু মাখা খা, আমি আর থাকতে পারছি না। কেন বলে শুনুন, কেন বলে মা, আমি ফালতু কথা বলিনি, সব পুরাণ মাঝে লেখা আছে। কেন বলে জানেন? একদিনে পার্বতী শিবলিঙ্গ এমনি কাটিল, 12 টুকরো করিয়েছিল, পুরাণে লিখিল। 12টা টুকরো যখন করিয়ে দিল ভাই, জলটাতে মরদ আমার থাকতে পারছে না, কুকুরের মাথা তখন দৌড়ে বেড়ায়, পার্বতীর কাছে গিয়ে হাজির হয়ে যায়। পার্বতীর কাছে গিয়ে বলছে, তুই খন্ড খন্ড করলি, ভালো করলি, এখন আমার জ্বালাটা ঠান্ডা হবে কি করে সেইটা বল। দেখবেন এখন হসপিটালে ছাগলের খাসি করে, আর আগে কাছে কি করতে বলুন তো, একটা ব্লেড দিয়ে কেটে না, একটু ছাই দিয়ে পরে পুয়ালে পোড়াইয়ে ছাই দিয়ে এমনি করে ছেড়ে দিতে বলতে, যা ছেড়ে দিতে। তখন তার এত ওষুধপত্র ছিল না, এখন ব্লাড বেরিয়েছে তো বেরিয়েছে, জ্বলন ঠান্ডা হচ্ছে না। মেয়েটাকে বলছে যে এবার আমার ঠান্ডা কর, বলছে আমার বাবার ক্ষমতা নাই ঠান্ডা করে, না ঠান্ডা হবে কিসে, না ঠান্ডা হবে যেদিন শিবরাত্রির দিনে মেয়েরা তোমার কাছে যাবে। ও গো লিঙ্গ বলে ঘিত মধু গঙ্গা জল ঢালিবে, ও গো সেই দিনে জ্বালা তোমার ঠান্ডা হলো ভাই, আর সেই কারণে মেয়েগুলো ঘি মধু খায়। নিজের কারণে ডাক্তার নয়, ঘি মধু গঙ্গার জল ঢেলে কোন ঠান্ডা করে রাখে। নালে হাগো শ্রাবণ মাসে এত লাইন দিয়ে ছেলেগুলো জল ঢালতে যায়, জানে এটা উজড়ি যাচ্ছে খালি ঠান্ডার গরমে জলনে। যত ছেলে সবাই জল ঢেলে ঢেলে নরম করছে, বলছে আমার কেন না হয় নাই, আমি তো ঘরের ভিতরে আছি, আমার তো কেউ জল ঢালে না, আমার কেন হয় না, আমি তো ঘুরে বেড়াচ্ছি। আমি আশ্বিন মাসে এসেছিলাম যখন করোনাটা ছিল না, কি বাবা ছিল না আশ্বিন মাসে করোনা, আমি তো 4 দিন ছিলাম, তাহলে আমারও তো হয় না। তুমি কোথায় শ্মশানে বলিয়েছো, কোথায় গর্তের ভিতর। আচ্ছা শিব ঠাকুর থাকে কোথায় দেখবেন, 2.5 হাত গর্তের ভিতর, মা শিব ঠাকুর দেখতে যান, কাছাকাছি না গেলে মালটাকে দেখতে পাবেন না, বুঝতে পারছেন? তাহলে আমি আছি ঘর ভেতরে, খোকার বাবা আছে কোথায় না একটা বট বৃক্ষের মূলে বসে বসে ধ্যান করছে। হামা এরকম করে কথা বললে গা জ্বলে না? আপনারা মেয়ে ছেলে বুঝতে পারছেন না কিরকম ধরনের কথা বলছি? বলছো গাছতলায় বসে আছে, আমি গিয়ে ওর ধ্যান ভাঙাতে গেছি, আমি থাকতে পারছিলাম না, আবার কি করে ধ্যানটা ভাঙালাম গো ভাইয়া? আমার এইটা বলতে হবে সবাইকার কাছে। আচ্ছা এই শিলিয়াবতী মেলাতে কত মেয়ে কত ছেলে ঘুরে বেড়াচ্ছিল হাতে হাত ধরে, ঘুরে শ্বশুর ঘুরে না, ঘুরে না, গায়ে টাচ লাগে না? কেমন মরদের ঘর করছি, একটু টাচ লাগাইছি, মানে সুতা দর্শক দিকে বলছে আমার বউ আমার গায়ে টাচ লাগাইছে, হসড় মারছে। দেখো আমি অন্য মরদের কাছে গেছি, নিজের সামনে যদি একটু হসড়টাই লাগে তো সেটা বলতে হবে, ঘোড়া যে মুখ তো ছাড়াই দেবে পারে। নেহাতাই বউ বলে তা লোকে বললো আমার মারছি নাকি, বললো মেয়েটার বাড়ি কত, আমি যখন আগে মারধর করবো তাহলে মা বছর মেরেছে, ভ্যানটা ভেঙে গেছে, কি জন্য তোমার কাছে এসেছি শুনো। ও গো প্রাণনাথ, ও গো বাবাই আমার যজ্ঞ করে কঙ্কন নগরে, বাবা নারদ মুনি এসেছিলেন নিমন্ত্রণ করে, আমার 59 জন দিদি যাবে তোমাকে জানাই, আমি বাপের বাড়ি যাব স্বামী বিদায় দেওয়া চাই। আমার বাবা যজ্ঞ করছে, নারদ মুনি এসেছিল নিমন্ত্রণ করতে, আমার দিদিরা যাবে, জামাই বাবুরা যাবে, তার সাথে আমি যাব। কখন মা সেই বাবা কাপড় দিচ্ছে, সেই কাপড়টা এখনো পরছি, বসতে গেলে 1 হাত ফাটে, আবার সেলাই করি আবার বসতে যাই 1 হাত ফাটে, তো ঘরের ভেতরে ফাটুক আর ফাটুক মেয়ে আমার লজ্জা লাগে না। কিন্তু যখন বাপের বাড়ি যাবো, তোমার যাতে প্রেস্টিজ ডাউন না হয়, এই মায়েদের মতন এত ভালো শাড়ি দিতে হবে না, আমায় একটা আলতা পেড়ে শাড়ি দিবে তোমাকে জানাই। ওগো পাল্লে একটু তেল দিবে, মিথ্যা বলি নাই, কারণ তোমার যেটা হয়ে গেছে ওগো আমারও হতে বসেছে,
ঠিক ঠিক পারলে একটু তেল দেওয়া যায়, যদি টাকা পয়সা থাকে তবে গয়না দিবে আমায়। তোমার যদি টাকা পয়সা থাকে তাহলে দুটো হাতের কানের গোলা দিবে, আর যদি না থাকে তাহলে দিও না, এটা আমি দাবি করবো না, তবে তেলটা কাপড়টা লাগবে, এইটা কিন্তু চাই। প্রাণনা আজকে সতী যাবে গো বাপের বাড়ি, সতী যাবে আজ বাপের বাড়ি, সতী যাবে আজ বাপের বাড়ি, সতী যাবে আজ বাপের বাড়ি। তুমি বিদায় দিবে হে মুরারি, বিদায় দিবে হে মুরারি, সতী যাবে আজ বাপের বাড়ি। তবে মা একবার আমার পরিচয়টা জানাই, আমার পরিচয়টাও আমার জানানো ভালো। কেন না, উনি জানিয়ে গেছেন ওনার পরিচয়টা, ধুতুরার ফুল কানে, তারপরে বাঘঝাল, তারপরে ধ্যান করে, এখনো পিতৃ পরিচয় জানাই নাই মা। একা খুলে শ্বশুর আপনার দাদার নামটা জিজ্ঞাসা করবেন, বলতে দাদার নামটা কি? আপনি তো ওর কাকা, তাহলে ওর বাবার নামটা কি? আমিও জানতে চাইছি। আমার মা বলেছিল, আমার মা যখন আমি শ্বশুর বাড়ি যাচ্ছি না, আমার মা হাতটা ধরে বলেছিল, তুই আমার দিকে যেমন ভালোবেসে সেবা করছিস, তুই শ্বশুর শাশুড়ির সেবাটাও করবি। ও মা, ঘর ভেতরে যে দেখছি কেউ না, ফাঁকা ঘরটা, গোটা কথা ছেলে ফুলিয়ে রয়েছে, ওইলে পরে বলছি, গোটা কথা ছেলে ফুলিয়ে, বাকি কিছু না। আমিও জানতে চাইছি, কাকা মানে খুর শ্বশুর জিজ্ঞাসা করবেন যে আমার দাদা কোথায়, বাস আর কিছু কথা না। এইবারে মা আমি জানাচ্ছি কেমন ভাবে না, আমার বাবা হচ্ছে দক্ষ প্রজাপতি, মায়ের নাম হলো প্রসূতি। মায়ের ওরে সেই দক্ষের রসাই আর প্রসূতি গর্ভেতে, আমরা 7টি কন্যা জন্ম নিলাম, জানাই বিধি মতো। আমার 59 জন দিদি আছে, আসরে জানাই বাবা, আমি বাবার ছোট মেয়ে প্রকাশ করিয়ে যাই, মানে 3 কুড়ি বোন আমরা ভেবে দেখুন অনেক, আবার 15 ঘন্টাও বলা যায় আজকে কবি গানে। আমরা 3 কুড়ি বোন, আমি হচ্ছি ছোট। এখন নামগুলো বলিব নাকি শুনবেন? তাহলে বলে দিচ্ছি, শুনলেন আমাদের বোনগুলো, তুমি কোন দিকে গেলে গো? হ্যাঁ না না, তুমিও শুনে রাখবে না, আবার কোনটা শালি কোনটা ঠাকুরজি চিনতে লাগবে, ওগুলো জানা থাকা দরকার। এক থেকে শুনো, আমার 59টা দিদি মা গুনিলেন 60 বোনের নাম: কৃতি, লক্ষ্মী, ধৃতি, মেধা, পুষ্টি, শ্রদ্ধা, দয়া, লজ্জা, ওলাবতী, ওলা, কাষ্ঠা, কন্দলি, ভীষণা, কণিকা, কলহপ্রিয়া, পুলমজ, ভূষণা, রাসনা, সুখী, অদিতি, কপিলা, দনু, কদ্রু, মণি, প্রধা, দয়ানু, সিংহিকা, কালা, দিতি, প্রধা, বিশ্বা, বিনোদা, মৃগশিরা, পুনর্বসু, বিশাখা, অশ্বিনী, ভরণী, অশ্লেষা, মুখা, ধনিষ্ঠা, রোহিণী, উত্তরা, ফাল্গুনী, হস্তা, শবনা, রেবতী, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, মূলা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, চিত্রা, উত্তরাষাঢ়, পূর্ব আষাঢ়, শতভিষা, আদ্রা, পুষ্যা, পূর্ব ফাল্গুনী। আমি হলাম সতী। মিলিছে বাবা? তাহলে 60টা আমরা বল। বাবার যখন 7টি মেয়ে হলো, মেয়েগুলো একে একে বড় হলো, তাহলে মেয়ে বড় হলে বাবার মনে চিন্তা ঢুকে যে আমার মেয়ে বড় হয়েছে, এবারে জামাই খোঁজা দরকার, মেয়েগুলো তো বিয়ে দিতে হবে। তো বাবা খুব চালাক ছিল বুঝলেন। বাবা প্রথমে কাকে ছেলে খুঁজলে জানেন? একটা সুন্দর রাজপুত্রের মতন চেহারা, ছেলেটাকে দেখলে সারা পৃথিবীটা আলো করে মাঝখানে দাঁড়ায়। আপনারা বলে দিলে বুঝতে পারবেন, যার নাম চন্দ্রদেব। ওগো ঘরে দেয়া নিল, আরে 60খানা মেয়ে আমার বার করিয়ে দিল। অনেকগুলি মেয়ে বাবার চিন্তা করা যায়। বাবা দেখছে একটা একটা করে, আমি কি করি খুঁজি মজা আমায়। বাবা দেখছে শালা একটা একটা করে ছেলে যদি খুঁজতে যায় তাহলে আমার পায়ে ছাল উঠে যাবে। বাবা 60টি মেয়েকে দাঁড় করাই বলছে, শোন বাবা, আমার তো 15 ঘন্টা মেয়ে, তুই 10 ঘন্টা নিয়ে চলে যাবে। চন্দ্রদেব বলছে, না বাবা, কতগুলোকে আমি ভাত খাবার দিতে পারবো না। বলছি, কটা পারবি?
না বলছে আমাকে তাহলে গন্ডা 7 দাও, না 28টি নেই, 27টি নিলে একটি কম, বলছে মানে এতগুলো নেবো না, 6 গন্ডা 3টি, চন্দ্রদেবকে দিল 27টি মেয়ে আমার চন্দ্রদেবকে দিলি হলো, 27টি মেয়ে গেল, একটি জামাই এলো। ওরে দ্বিতীয়তে কৌশবনে বাবা ডেকে আইলো, 13খানা নিয়ে তাকে বিয়ে দিয়ে দিল। মাগো 27 40টি যায়, আমার বাবার ঘরে এলো 2টি জামাই, ওগো 11 রুদ্র নামে আরেক ছেলে এলো, গুনে গুনে 11টা দান করিয়ে দিল। তাহলে 40 আর 11তে বাবা 51টা যায়, মাগো 51টা মেয়ে গেল 3টি জামা। এবার 4 নম্বরে ধর্মরাজ ঘরেতে আসিল, ওগো 4 নম্বরে ধর্মরাজ আমার ঘরেতে আসিল, 8খানা মেয়ে তাকে বিয়ে দিয়ে দিল। তাহলে 51 আমার 59টা যায়, এই মেয়েটা বাকি আছে শুনিবেন সবাই। 59টা মেয়ে গেল, বাবার 4টি জামাই হলো, এই মেয়েটা বাকি রইল, বাবার মানে চিন্তা হলো। ছোট মেয়ে দেখতে ভালো, ভালো ছেলে খুঁজাই ভালো, বাবা খুঁজতে যায়, বাবা কোনো দিকে ছেলে বাবা খুঁজে পাচ্ছে না। হঠাৎ একদিনে মাগো আমার কিবা কর্ম হলো, এই মরদটা সাথে করে মেয়ে দেখতে এলো। এই ছেলেটা তখন মা মেয়ে দেখতে এসেছে। আগেকার দিনে দেখো মা, আপনারা জানেন এখনকার দিনে কি করে না, এখনকার দিনে কোনো ছেলে মানে যদি শ্বশুর বা ভাসুর মেয়ে দেখতে আসে মানে চলবে না, প্রথমে ছেলেটাকে পাঠায়। কেন আগে ছেলেটা মেয়ে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, উভয়ের পছন্দ হলে তবেই বিয়ে হবে। আর আমাদের তখনকার ওরকম ছিল না, তো যে দেখতে যেত মেয়ে ঘর ভিতরে থাকতো, মা মুখটি তল দিকে করে এসে দাঁড়াইতো, আর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হতো। আবার এখনকার ওইসব নাই, বাবার এসে দূরের থেকে করে দিলে আগেকার দিনে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। আমি দেখলাম, দেখি মাকে জিজ্ঞাসা করি, মাকে বলছি হ্যাঁ মা, ওই যে 3টা ছেলে এসেছে দেখতে, তার মধ্যে কোনটা তোর হবো জামাই হবে বলতো? মা বলছে বুঝতে পারছিস না? বলে না, যে ওই তো মাঝখানে মোটা মোটা সাদা মাল। যা বাবা, মালটা তো কম মাল নয়, মালটার তার চেহারা আলাদা, মালটার হৃষ্টপুষ্ট আলাদা। আমি বলি ও মা, তো মোটা মালটাকে আমি বিয়ে করবো। বলছে কেন? তুই কি বুঝবি, অসুবিধাটা তো আমার। মা বলছে কিসের অসুবিধা? বলি মনে কর শিলাবতী মেলা দেখতে যাবো, টোটো ভাড়া করবো, আর মরদের পাশে বসতে পাবো, গোটা শিশে একাই আমি এটা বিয়ে করবো। মা বলছে দেখ শিলা ছেলে আমার অমত করিস না। আমার দেখ না, ঠোঁটে দাগ রয়েছে, মনে হয় মালটা কোনো নেশা করে। বলছে কোনো নেশা নাই, তুই অমত করিস না, শিলা খালি দুয়ার বলকে গাঁজা মার, তবে ছেলে ভালো। মা খালি বলি যাচ্ছে ছেলে ভালো, আমি বলছি করবো না। মা বলছে ছেলে ভালো। আমি বলি ভালো তো ভালো, হ্যাঁ মা তাহলে রোজগার পাতি কি আছে? বলছি বাবা রে তুই জানিস না? বলি না, এই স্বর্গধামে যত দেবতা আছে কারোর কোনো চাকরি নাই, আমাদের শিবিয়ার একটা পার্মানেন্ট ডিউটি আছে। যেই বলি যে পার্মানেন্ট ডিউটি আছে, আমি ভাবলাম তাহলে মালটা মনে হয় হাই স্কুলে মাস্টারি করে, মাস গেলে 50-60 হাজার টাকা বেতন পাবে। এগুলো একটু বুড়া হচ্ছে তো হোক, আমাদের তো খাওয়া দাওয়া খাওয়া পড়ার অভাবটা হবে না। দিয়ে ঘটনাটি উল্টে গেছে মা, ওগো মায়ের কথা শুনে আমি ওগো মেনে নিলাম তুমি স্বামী, দিয়ে বিয়ের পিড়িতে বসে যাই। আমার বিয়ে করতে চলে একটা বিশাল গাড়ি ভাড়া করলো, বাবা সকাল বেলায় আমি দেখতে পাই। মা আপনারাও জানেন যে বিয়ের পরের দিন দেখবেন দিদি বোন বন্ধুরা সব এসে খুব সাজাই করে গাড়িতে তুলে দেয়। আমাকেও আমার দিদিরা সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে, আগে মালটাকে গাড়িতে চেপে গেছে, এবারে আমি চাপবো। চেপে দেখছে মা চাপার জায়গা নাই, কি গাড়ি ভাড়া করেছে জানেন? সাদা রঙের গাড়িটা, সেই এরিয়া গরুটা, এরিয়া গরুটার পিঠে করে বিয়ে করতে এসেছে।
আমি চাপবো কি আর চার আঙুলো জায়গা নেই, আমাকে যে পেছনটাই চাপ দেখো মোটর সাইকেল কটা যেমনি করে ধরি 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 জায়গা নেই। আমি বললাম তুমি চাপো, আমি হেঁটে হেঁটে যাবো। মা হেঁটে হেঁটে গেলাম, বুঝতে পারছেন মা, আমাকে এরিয়াকে লেজিটি ধরিয়ে ও গো গেলাম কৈলাস শিখরে। এবার স্বামীর সঙ্গে আমি চলে যাই, আর এই স্বামীর সঙ্গে যখন গেলাম দূর থেকে মা দেখতে পেলাম ও গো বিশাল একটা বাড়ি দেখতে পাই। স্বামীর হাতটি ধরিয়ে পরে গেলাম গো ঘরের ভিতরে, উপরেতে আমি যে তাকাই অনেকগুলি রুম ছিল, স্বামী যে ঘুরে বেড়ালো উপর দিকে ছাদ বলতে না, গাদা রুম গাদা গাদা রুম করেছে, কাউকে একসাথে থাকতে হয় না, গাদা গাদা রুম করছে, মালটা ঢালাইটা করতে পারে না। আমি বলি তাহলে স্বামী চাকরি করে টাকা পয়সা নিয়ে ঢালাইটা করতে পারে না, আমি যখন এসে গেছি ঢালাইটা একদিন করবো। একদিন গেল মা, দুদিন গেল, 3 দিনের দিনে আমাকে বলছে হ্যাঁ গো কার্তিকের মা আর কি ঘর ভেতরে বসে থাকলে চলবে? আমার না বসে থাকতে হবে না বাবা, দাঁড়া শিলাপতিতে অনেকদিন ধরে কবি হচ্ছে নাকি মানে খত ধরতে পারে যে হ্যাঁ গো কার্তিকের মা। 3 দিন পরে কার্তিকের মা বললো কেন? 3 দিনে কি ছেলে হয়? এখন 3 দিনে ছেলে হয় না। একটি ছেলে হতে গেলে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হবে, তবেই তো বাচ্চাটি হবে। তাহলে আজকে 3 দিনে দিনে বলছে কার্তিকের মা, মানেটা কি? এই কার্তিকিয়া, গণসা, সরস্বতী, লক্ষ্মী এগুলো কেউ আমার একটা পেটে হয় না, একটা হয় নাই মা। এগুলো কোথার থেকে ঝুপে ঝাড়ে এনেছে আমি জানি না। আমার বলছে দেখ কেন বললাম যে আমার জানে প্রত্যেকটি মেয়ের মনে আনন্দ হয়, ছেলেদের মনে আনন্দ হয় নাকি দাদা? মনে করুন সব থেকে বিয়ের আনন্দটা হচ্ছে ফুলসজ্জার রাত, কি গো হয় না? প্রত্যেকটি ছেলে মেয়ের মনে আনন্দ হয় না ভাই? হয়। আমারও মনে আনন্দ আজ আমাদের ফুলসজ্জা হবে গো, সজ্জা হবে গো। সন্ধ্যাবেলায় বলছি হ্যাঁ গো তুমি যে গাঁজা খেতে যাচ্ছ, আমাদের ফুলসজ্জার খাটটা কোথায় সাজাইছো আমাকে একবার দেখাও দাও। বলছে আবার কিসের ফুলসজ্জা? আমি বলি যে বাবা আমার বয়স হয়েছে তুই জানিস না? আমি বলি বয়স হয়েছে দেখি ফুলসজ্জা হবে না? বলছে না, আর আমার ফুলসজ্জা হয়। আমি গাঁজা মারতে চললাম, ওই দেখ আমার কাপড় কাঁথার অভাব না, যত মোড়া শ্মশানের কাঁথা কাপড় এনেছে মা, কোনোটা সাদা মার্কিন আর কোনোটা রং লাগা। যে মনে কোনো শত বাটা মরিতে তার পায়ে আলতা মাখাইছে সেইটিও পেয়েছে, আর যে মনে করুন আগে তার বড় ঘটে গেছে তারটি সাদা মার্কিন দিয়ে নিচে গাদা কাপড়। বলছে ফুলসজ্জা হবে না, তুই পাথর গাদাতে কাঁথা পেরিয়ে শুয়ে দে, ও তুই পাথর সজ্জা করবো। চারিদিকে বললা সেটিং করেছে, বলছে কার্তিকের মা কাজ কর, আমার মালগুলো এনে দিয়ে আমি ডিউটি যাব। আর মা মেয়ে ছেলে থেকে বলছি আপনারা বলুন, যদি কারো স্বামী মনে করুন প্রথম ডিউটি যা, আপনি জানেন আমার স্বামী চাকরিওয়ালা স্বামী পেয়েছি, বিয়ের পরে ডিউটি যাচ্ছে, আপনার মনে মনে হবে না যে আমার স্বামী আজ আমার জন্য কিছু না কিছু আনবে, তাতে হেমানে আমানে কুমকুম দুমদুম লিপস্টিক প্লাস্টিক এলাস্টিক কিছু না কিছু আনবে। আমিও ঘর ভেতরে আনন্দিত হয়ে বসে আছি, আমার স্বামী ডিউটির থেকে ঘুরে এলে আমার জন্য কিছু আনবে। নেমা দুপুর 12টা যখন বাজিল, স্বামী আমার ইন্ডিয়া গরুর পিঠে চেপে রথে ফিরিল। ও গো দূর থেকে ডাক দিচ্ছে, শোনো পিতাই তোর জন্য কি এনেছি একবার তোর দেখা চাই। মাল বলতে কি দিয়েছিল মা জানেন? ভিক্ষার ঝুলি, কি ঘরে কিছু নাই, অভাব নাই, কিছু নাই, ভিক্ষার ঝুলি আর একটি মোড়ার মাথার খুলি। আমাদের থালা বাসন নাই, ওইটাতে আমি খাই, জলগুলো রেখে দিয়ে আবার আমার মরদ খায়, ধোয়া ধুয়ের বেলা না, ওই আমাদের বাসন সেইগুলি দিয়েছি। ডিউটি চলে গেছে, ঘুরে এসেছে, আমার কাছে দেখ কি এনেছি। আমি যখন ঝোলাটি খুলতে গেলাম মা, দেখছি কতগুলো 5 মিশালি চা।
চাল এনেছে, তাও আবার 5 মিশালি। আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো, এই চালগুলো হুড়াতে কিনলেন না, বিশপুরিয়া কিনলেন না, লালপুরের মোড়ে কিনলেন না, দলদলিতে কিনলেন? আচ্ছা কেন? আমি বলি 5 মিশালি চালগুলো কিনেছো, সেটি টাকা পয়সা নেই না? ওই যে আমার নাম সিটিয়া, আমি এবার কি চালের জন্য টাকা দিয়ে চাল কিনবো? আমার তাহলে তুমি চালগুলো পেলে কোথায়? বলছে তুই জানিস না আমি ডিউটি গেছিলাম, বলে ডিউটি গেলে চালটা কোথায় পেলে বলে? বুঝি বাবা, যত রাইস মিল আছে সব তো আমার। ঠিক ঠিক। আমি বলি বাবা রাইস মিল গুলো তোমার মানে? বুঝি বাবা তুই জানিস না আমার গুরুদেবের নাম নিয়ে যেখানে দাঁড়াবো, তোর মতো ভালো ভালো মেয়েগুলো বাটি ভর্তি চাল আর আলু আমার ব্যাগে ঢেলে দেয়। আমার তাহলে ডিউটি, ডিউটি কোথায় গিয়েছিলাম জানেন? প্রথমে গেলাম আমি কমরপুরে, এটা সিজার থেকে অনেক দূরে, আমি হুদাতে অমনি চলে যাই। গেলাম আমি বিশপুরিয়া, ওটা মনে বলে আমি ঘুরিয়া, ওগো লালপুরে এসে চাটি খাই। আমি লালপুর থেকে বাবা দলদলিতে গেলাম, ওগো পুঞ্জাল পুরুলিয়া যতনে ঘুরিলাম, চারিদিকে যখন আমি ঘুরিয়া বেড়াই, আজ শিলাবতীর মেলায় এসে শেষই করলাম ভাই। আমি গ্রামে গ্রামে ডিউটি করি, গ্রামে গ্রামে ডিউটি করি। আমার স্বামী চাকরি কি মা মানে ভিক্ষা করে, আমি সেটা জানতাম না। তখন আমি আমার মাকে গাল দিচ্ছি, মা কি করলি গো মা? আমাকে বললি চাকরি করে। ও মা তুই কি করলি মা? মা কইয়া কি বুড়া বলে আমার বিয়ে হয়েছে, বুড়া বলে আমার বিয়ে হয়েছে, বুড়ো বলে আমার বিয়ে হয়েছে, বুড়ো বলে মা গো বিয়ে হয়েছে। না বুঝি যাব আমার কপাল ভেঙেছে, বুঝিলাম আমার কপাল ভেঙেছে, বুড়ো বলে আমার বিয়ে হয়েছে। তা আবার কি বলছেন মা? এতগুলো গ্রাম ঘুরেছে, চাল কতগুলো হয়েছে জানেন? 700 গ্রাম থেকে 750 গ্রাম। এই 750 গ্রাম চাল এনে আমাকে বলছে যা যা রান্না করগা, পটর পটর করিস না। আমি বললাম হ্যাঁ গো, এই চালগুলোতে কুলি হবে, এই চালগুলোতে কুলি হবে? এতগুলো মেম্বার আছে দেখুন, কতগুলো লোক দেখুন, আমি আছি আমাদের ও আছে, স্বামীর নামটা মানে কইলাম না, আমি আছি আমাদের ও আছে, কার্তিক আছে, গণেশ আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, জয়া আছে, বিজয় আছে, নন্দী আছে, ভিরিঙ্গি আছে, তারপরে আমার এলাকার তোর মনে করো টাটা সমো, তারপরে হেলিকপ্টার, তারপর নেনো গাড়ি, এগুলো তো আছে। তারপরে তো ভূত ভূত এগুলো তো আমার দাদা। তাহলে এতগুলো লোক আর চাল কতগুলি? 750 গ্রাম। গ্রাম থাকো খুলি যাবে? আমাকে বলছে পটর পটর করলে তুই আমরা রান্না করব। রান্নাটি করলে হয়, রান্নাটি আমার হয়ে গেছে। ও মা, আগেকার দিনে স্বামী না খেলে খেত না, স্বামী না খেলে খাই না, আগে স্বামীর ভোজন হবে তবেই আমি খাবো। এখনকার দিনের মেয়েরা তো আলাদা বিষয়, স্বামীর ডিউটিতে দেরি হচ্ছে আর তুমি আমরা খেয়ে নাও, আমার জন্য ঢাকা দিয়ে রেখে দিবে। এইটা আমাকে বলতে না, বলতে আগে খাবি মানে আগে স্বামী ধর্ম। আমি আপনার কি করলাম? লক্ষ্মী বেটিকে ডাকছি, হ্যাঁ গো লক্ষ্মী তোর বাবা কোথা গেল? বলছে মা বলতে পারি, তুমি আমার বলি দিও না যে আমি বলেছি। আমি বলি বলে বল কোথা গেছে? বলছে বাবা কোথা গেছে জানো মা? বাবা বাগদি পাড়ায় গাঁজা মারছে, বাগদি পাড়ায় গাঁজা মারছে। সাধু বাবা দু এক টান চলে গেল, আমি অন্য খারাপ কিছু বলিনি, সাধুরা খা দু এক টান খেতেই পারে। আচ্ছা বলুন তো, যদি সাধারণ লোক 100 গ্রাম চালের ভাত খায়, দিয়ে পরে গাঁজাটি টানে বাপ কত খাবে? ডবল। তাহলে আমার মরদও গাঁজা মারছে, বুঝতে পারছেন তো কতগুলি ভাত মারিবার। দেখো গাঁজা টেনে না কর আমার ভোজনে বসিল বাবা, অর্ধেক চালের ভাতে কাই মেরিয়ে দিল। এবারে 2 নম্বরে গণেশ বেটা, পেটটাতে কম না, এই সময় যদি 9 মাসে ডেলিভারি, গণেশ বেটা আবার 7 মাস, তাহলে 2 নম্বরে গণেশ বেটা ভোজনে বসিল। তার অর্ধেক চালের ভাত ওই গণেশ বেটা খেল, লক্ষ্মী আর সরস্বতী খেয়ে নিল ভাই। একে একে সবার যখন খাওয়া হয়ে যায়, এই মেয়েটা বাকি আছে ভেবে দেখুন মনে, স্বামী আমার গাঁজা খাচ্ছে অতি বজনে। শেষকালে আমি যখন হাড়ি দেখতে যাই, আর হাড়ির ভাতের হাড়ি দেখতে গেলাম দাদা ভাত আর নাই।
সবাই খেয়ে নিয়েছে, আমি ভাতার হাঁড়িটি দেখতে গেলাম, ভাতার নাই। বাবা হাসছেন কেন? আমি তাড়াতাড়ি বলছি, উল্টো ভেবে নিচ্ছি এরা। আমি বলছি তাড়াতাড়ি ভাতার হাঁড়িটা দেখতে গেছি, ভাত আর নাই, তাড়াতাড়ি বললাম ভাতার নাই। তা নাই তো নাই তো নাই। আমি দেখলাম হ্যাঁ মা শিক্ষারও জিনিস আছে। যার স্বামী যেমন ইনকাম করে তার স্ত্রীর দরকার সেই রকম সংসারটা পরিচালনা করা। মনে করুন কেউ হেডমাস্টার স্কুলে, তার বউকে দুর্গা পূজায় একবারে কান্নার দিচ্ছে, গোলাপ দিচ্ছে 1.5 ভরি করে, আর আমাদের ফটিক মনে করুন দিন মজুর 200 টাকা রোজগার করে, তার বউ যদি বলে আমাকে হেডমাস্টার বইয়ের মতন দিতে হবে, কেন দিতে পারবে? তাহলে দুলোকে ঝগড়াঝাটি দিয়ে একজনে পটল টাকা যাবে। তার থেকে যেমন হেডমাস্টার বউ কানের পড়ছে, গোলার পড়ছে, আমিও পড়বো ওই 200 টাকা দিয়ে ইমিটেশনের গহনা কিনে পড়বো। আমিও দেখলাম আমার স্বামীর খাওয়া হয়ে গেছে, ছেলেদের হয়ে গেছে, আমি বলি এবারে মারটা খাবো। দিয়ে অল্প নুন ছিটিয়ে মোড়ার মাথার খুলিটাতে মারটা খাটিয়ে যাবো। তাই ইন্ডিয়া গরুটা এসে গেছে হাম্মা। এ বলি তুই খাসিস বাপ? বলছি আমাকে কখন দিলে মা? আমি তুই বাবা আমার মনে নেই, তুই খাস না? বলছি না। আমি আর খাই কি করি মা বলুন? আমাকে হ্যাঁ গো, আমি যদি মা বলে যাই যাই মা খিদাতে আমি আছি, আপনি খেতে বসছেন, আমার 4টি ভাত দেন, আর খেতে পারি না? মার টুকু সাড়ে খেলি। ও গো ভগবান মনে বলে আমি জল মেরিয়ে পড়িয়ে গেলাম শিবের ভবনে। কত সুখে আছি মাগো, চিন্তা করা চাই, আর আমার কপালে মাগো আর কোনো সুখ নাই। আচ্ছা মেয়েরা স্বামীর ঘর কি সুখের জন্য করে? সুখ অনেক আছে, প্রধান সুখ হচ্ছে 3টা, নাকি মা মিথ্যা বললে চড়াই দেবে। প্রথম সুখটা হচ্ছে স্বামী সুখ, নাকি মা? স্বামী যদি ভালো হয়, শ্বশুর খারাপ হোক, শাশুড়ি খারাপ হোক, আসে যায়। প্রথম সুখটা হচ্ছে স্বামী সুখ। দ্বিতীয়টা হচ্ছে বস্ত্র, মানে আপনি ঘরে খেলেন কি না খেলেন কেউ দেখবে না, এই যে মেলা এসেছেন শাড়িটি পরে কত সুন্দর লাগছে সেইটি দেখবে। তাহলে দ্বিতীয়টা হচ্ছে বস্ত্র সুখ, তৃতীয়টা হচ্ছে দুটো অন্ন। তাহলে স্বামী সুখ, বস্ত্র সুখ, অন্ন সুখ, এই 3টে সুখের মধ্যে আমার কোনো সুখ নাই মা। কি বলবো? মানে আমার ভাতেরও সুখ নাই। সবাই বুঝিনি যে আমার বলার দরকার, আমার ভাতেরও সুখ নাই, আর কাপড়েরও সুখ নাই। এইরকম মরদের ঘর করবেন না। আমি সেই রকম স্বামীর ঘরে আছি, খুব সজ্জাতের ঘরে নিয়ে গো। তার জন্য বুড়োটার সাথে ঘর করছি না, যাদের কবে ডিভোর্স দিয়ে সব চলে যেতে। আমি খুব ভালো মেয়ে, অনেকগুলি কথা বলে গেছে মা। ছোট্ট একটা জিনিস মনে পড়ে গেল, শালা বলতে বলতে মাপ রাখা নাই। এই কি বলি আমি ওকে আসরটা ছেড়ে দেবো, একা তো বকতে যাবো কেন? অর্ধেক টাকার ভাগ ভাগ মানে কি দাদা? তাহলে চেঁচা গেছে। একটি ছোট্ট গল্প বলছি। কি গল্প জানেন না? একদিন আমরা আসানসোলে গান করতে গেছি, আর ওর জামুড়িয়ার পাশেই ওর বাড়ি। বলছে তাহলে তারপরে দিনে ঝাড়খণ্ডে গান, তাহলে এই পথে গান করতে যাবো। হঠাৎ এর বাবা জামুড়িয়ার একটা প্রাইভেট ফ্যাক্টরিতে চাকরি করে। তো চাকরি করে ভদ্রলোক 12টার সময় যখন বেরিয়েছে, একজনা এক ঝুড়ি আম, তাতে ভালো মন্দ মিশিয়ে আছে।